জীবনে যে মুহূর্তে আমরা সব কিছু হারিয়ে ফেলি, বাঁচতে শিখে যাই একা একাই, অনেকটা ওই দমকা হাওয়ার গাছ থেকে ঝরে পড়া ফুলের মতো পাশ কাটিয়ে চলে যায় সবাই। ঠিক এমন সময় যদি হঠাৎ আলতো হাতে কুড়িয়ে নেয় কেউ, আগলে রাখতে চায় নিজের সবটুকু দিয়ে, তাকে কি হারাতে দেওয়া যায়, নাকি যত্ন করে রেখে দিতে হয় নিজের জীবনে? হারিয়ে ফেলা হোক বা হারিয়ে যেতে দেওয়া, দুটোই সোজা, কিন্তু জীবনে এই আচমকা আসা মানুষগুলোই কখনো কখনো খুব স্পেশাল হয়ে ওঠে। ঠিক যেন রাতের আকাশের সব অন্ধকার থেকে নিজেকে আলাদা করে নিজের মধ্যেকার সব আলোটুকু নিংড়ে জড়ো করে উজ্জ্বল হয়ে জেগে থাকা এক টুকরো চাঁদের মতো। আজকের গল্প আদ্রিজা রায়ের কলমে, অমন চাঁদের রাত। বুঝলি শ্রী, এবারে ক্যাম্পাসিং আমি যে জবটা পেলাম এমএনসিতে, বলছে পুজোর পরে জয়েনিং লেটার দিয়ে দেবে। এবারে আর কোনো চিন্তা থাকবে না। 2 বছর পর তোরও ক্যাম্পাসিং হয়ে যাবে, তখন তোর বাড়ি থেকেও আর আমাদের রিলেশন নিয়ে কোনো আপত্তি করবে না, বল? এবারে আমাদের শুধু প্ল্যান করতে হবে হানিমুনে কোথায় যাব, এদেশে নাকি বিদেশে। তা না হলে বরং যাওয়া যাবে ক্রিসমাসে একেবারে গোয়াতে। ও, তোর তো আবার এসব পার্টি ফার্টি চলে না, কিন্তু সেক্টরে জব করতে গেলে মাঝে মধ্যে তো পার্টি হয়। এক নাগারে দেশপ্রিয় পার্কে দাঁড়িয়ে শ্রীপর্ণার মুখের দিকে তাকিয়ে কথাগুলো বলেই চলেছে স্বপ্নদীপ। শ্রীপর্ণাকে ও আদর করে শ্রী বলে ডাকে। আলু কাবলি খেতে খেতে আদুরে গলায় শ্রীপর্ণা বলল, তুমি যেভাবে প্ল্যান করছো, মনে হচ্ছে যেন বিয়েটা আমাদের এই মাসেই হয়ে যাবে। সত্যি দীপ, কত সরল মনে তুমি এত কথা বলে দাও। যেখানেই দাঁড়িয়ে কথা বলো যেন একেবারে ঝড় বরিশন বয়ে যায়। আরে বাবা, একটু রয়ে শুয়ে কথা বলো, তোমার তো কোনো কথাই মুখে আটকায় না দেখছি। এই শোনো, আমি না অত গুছিয়ে কথা বলতে পারি না। আরে তাও তো এখন শুধু হানিমুনের প্ল্যানের কথা বলছি, এরপর ফুলসজ্জা, তারপর আরও কত রোমান্টিক সিন, যেন পুরো বলিউডের মুভি। সেগুলো তো আরে খোলা পার্কে বলিনি। 3 বছর কেটে গেল চোখের নিমেষে, যেন মনে হচ্ছে 1 যুগ। কিন্তু আমি তোকে ফার্স্ট ইয়ারে প্রপোজ করেছি, মানে তুই যখন ফার্স্ট ইয়ার, আমি থার্ড ইয়ার। তোদের কলেজে ফ্রেশার্সের অনুষ্ঠানের কয়েকদিন পরেই ভালো লাগার কথা জানিয়েছিলাম তোকে, মনে আছে? তুমি একদমই সিরিয়াস নও, পাগল বয়ফ্রেন্ড আমার। এই শোনো, পাগল না হলে কেউ কি আর 2 বছরের জুনিয়র মেয়েকে কলেজে ভর্তি হওয়ার পরেই প্রপোজ করে? আমরা সবাই ভর্তি হওয়ার সময় অ্যান্টি র্যাগিংয়ের ফর্ম ফিল আপ করে কলেজে ভর্তি হই। তাতেই আমার বন্ধুরা ভেবেছিল যে জুনিয়রকে প্রপোজ করা মানেই র্যাগিংয়ের কেস আসবে। আমি অত কিছু কানেই নিইনি। আমার মনের মানুষকে, আমার স্বপ্নের রাজকন্যাকে আমি চোখের সামনে দেখেছি, তাকে আমার মনের কথা জানিয়েছি। তাতে যদি কেউ মনে করে আমি র্যাগিং করছি, তাহলে ভাই আমি জেলে যেতে রাজি। কিন্তু প্রেমের কাছে কখনো হার মানতে নেই। এত বড় বড় লেখক, কবি সবাই তাদের কলমে তুলে ধরেছেন ভালোবাসার অমোঘ টানের কথা। তাহলে আমি কি করে ভালোবাসার কথা না বলে মুখ বুজে থাকতে পারি? শুধু তুমি বুঝি আমাকে ভালোবাসো, আর আমি বুঝি বাসি না? ঠিক আছে বাবা, আমার ঘাট হয়েছে, এবার আলু কাবলি ছেড়ে চলো আইসক্রিম খাই। ওই তো পার্কের উল্টো দিকে একটা কুলফি আলা যাচ্ছে, চলো। কুলফি হাতে পেয়ে আবার দীপ বলতে লাগলো, দেখ, আমি তোকে এখন বিয়ের কথা বলছি, মানে এখনই তো বিয়ে হয়ে যাচ্ছে না। প্ল্যান করতে করতে দেখবি সে 2 বছর পরে গিয়েই আশীর্বাদ হচ্ছে। আর এখন যা বিয়ে বাড়ির ডিমান্ড, তাতে অন্তত 1 বছর আগে মিনিমাম বাড়ি ভাড়া করে রাখতে হচ্ছে। আর তার থেকেও বেশি দর মেকআপ আর্টিস্টদের। সেটা যদিও চিন্তার কারণ নয়, কারণ মেকআপ আর্টিস্ট না পেলে তুই নিজেই সেজে নিবি। একটা ধেপড়ে নেল পলিশ আর ধেপড়ে লিপস্টিক পরে বিয়ের পিড়িতে বসবি, তাও আবার চুলে বিনুনি করে। দীপের পিঠে একটা কিল মেরে শ্রীপর্ণা বলল, শয়তান ছেলে কোথাকার, আমার সাথে আর একটা কথাও বলবি না। আমার মতো সুন্দর মেয়েকে নিয়ে কিনা তোর এত সমস্যা? অনেক হ্যান্ডসাম ছেলে আমাকে প্রপোজ করেছে, বুঝলি? তাই আমার দরও তো নিচে ভাবিস না। ফুটপাতে বসে থাকা এক ফুল বিক্রেতা বলল, কয়েক বছর ধরেই দেখে যাচ্ছি
তোমরা এই দেশপ্রিয় পার্কে আসবে, ফুচকা খাবে, আলু কাবলি খাবে, ঘুরে বেড়াবে আর শুধু ঝগড়া করবে। বলি, নিজেদের মধ্যে যদি এতই প্রেম, তা একটু মানিয়ে গুছিয়ে নিতে পারো না? শোনো মাসি, আমি এই বকবক করা ছেলেটাকে অনেক সহ্য করি। ও শুধু আমার পেছনে লাগবে আর আমি চুপ করে শুনবো, তাই না? প্রবলেমটা হলো ও আমাকে ভালোবাসে না, শুধু মুখেই বড় বড় কথা। এই মেয়ের কথায় কান দিও না তো মাসি, তুমি তোমার ফুল বিক্রি করো। তবে হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডে আর রোজ ডেতে কিন্তু তোমার এই সুন্দর মিষ্টি গোলাপের বুকেটা আমার চাই। কারণ আমি দেখেছি জানো, ওই ফুলের সৌন্দর্যেই না ম্যাডাম মুগ্ধ হয়ে যান। সেদিন আর আমার সাথে কোনো ঝগড়া করেন না, আর এরপর তো একসাথে থাকতে শুরু করলে রোজই তোমার থেকে গোলাপ নিয়ে যেতে হবে। উফ, তুমি দয়া করে এবার চুপ করো দীপ। এবার কি জনে জনে সবাইকে ডেকে বলবে যে তুমি আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করতে চাও? একটু ম্যাচুরিটি নেই তোমার, নামই শুধু আমার থেকে বয়সে বড়। ম্যাচিউরিটি আবার কি? ভালোবাসার মানুষকে ভালোবাসার কথা বলবো, এতে ম্যাচিউরিটির কি আছে? আমিও তো স্বীকার করেছি যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে নিজের মনে করি, তাই সত্যি বিয়ে নিয়ে এত কিছু ভাবি না। তবে হ্যাঁ, চাকরি পেলে আমার বাড়ি থেকে বিয়ে দিয়েই ছাড়বে। আমি কিন্তু সংসারের থেকেও বেশি ভালোবাসি নিজের ভালোবাসার মানুষের সাথে অনেকটা সময় কাটাতে, বাঁচার মতো করে বাঁচতে। বাঁচা মানে তো সংসারের চার দেওয়ালের মধ্যে টিকে থাকা নয়, নিজের মনের মধ্যে যেটুকু স্বপ্ন আছে সেগুলোকে সত্যি করাই হলো বেঁচে থাকা। বেশ তো, তোর বাড়ির লোককে বল তোর বিয়ের জন্য পাত্র দেখতে। আমি না হয় ল্যাভেন্ডার রঙের বেনারসিটা তোকে গিফট করব, শুধু দেখবি আমার মতো ছেলে পাস কিনা। এই শোনো, আমি আর কোনো কথাই বলবো না তোমার সাথে। তুমি নাকি আমাকে এত ভালোবাসো, তোমার তো ভয় হওয়া উচিত যে যদি আমি অন্য কারোর প্রেমে পড়ে যাই। ঠিক আছে ম্যাডাম, এবার আপনি দয়া করে বাইকে উঠুন, আমরা চাই। সন্ধে তিলোত্তমার বুকে ছুটে চলেছে বাইক। তবে আজকে স্বপ্নদিক বকবক করছে না। অন্যদিন এত বকবক করে যে শ্রীপর্ণা বলে, দেখো, তুমি সাবধানে বাইক চালাও, নইলে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হবে আর আমাদের প্রাণ বেঘরে যাবে। আরে শ্রী, আমাদের জন্ম জন্মান্তরের বন্ধন। আজ শ্রীপর্ণা কথা বলতে চাইলেও দীপ চুপ করে গেছে। যে ছেলে সারাদিন হই হই করে সব বন্ধুদের মাতিয়ে রাখে, তার মুড অফ হলে অভিমান ভাঙানো সোজা ব্যাপার নয়। এর আগে কখনো স্বপ্নদীপ রাগেনি, ও নিজেই বলতো। রাগ করে কি হবে? রাগ করা মানে তো শরীরেরই কষ্ট। জীবন যেভাবে চলছে চলুক, যেটুকু সময় আছে হাসি ঠাট্টা করে কাটিয়ে দেবো। শ্রীপর্ণার বাবা মা সম্পর্কে কয়েকবার জানতে চেয়েছিল দীপ, কিন্তু প্রতিবারই ও এড়িয়ে গিয়েছে। তুমি তো এত ভালোবাসো আমাকে, বাবা মার কথা জেনে কি হবে? তাই কেউই কারো বাড়ির সম্পর্কে কোনো কথা জানে না। দুজনেই দুজনের বন্ধু। একসঙ্গে শহর চিনেছে, বইপাড়ায় বইয়ের গন্ধে মেখেছে, সিনেমা রেস্টুরেন্ট সব জায়গায় দুজনেই ঘুরে বেরিয়েছে, মনের কথা বলেছে। পুজোর আগে শ্রীপর্ণা পছন্দ করে শার্ট কিনে দিত দীপকে। এই তোমাকে না এই ক্যাটকাটি নীল রংটা ভালো লাগবে না, অলিভটা নাও, দারুণ মানাবে। দীপও শ্রীপর্ণার সালোয়ার নিজে পছন্দ করে দিত, কখনো ময়ূরকণ্ঠী, কখনো গোলাপি, আর কখনো বলতো তোমাকে এটা পরলে অপ্সরার মতো লাগবে। যখনই দুজন এক হতো মুহূর্তের জন্য সব সময় শেষ হয়ে যেত, কিন্তু কথা শেষ হতো না ওদের। মনে হতো সময় বড় নিষ্ঠুর। কেন যে এত তাড়াতাড়ি রাত হয়ে যায় আর গোলাটে দিনের শেষে আমরা বাধ্য থাকি ফিরে যেতে নিজের আস্তানায়। স্টেশনের কাছে বাইক গিয়ে থামল। শ্রীপর্ণা বাইক থেকে নেমেই যখন হেলমেট খুলছে, তখন হঠাৎ করেই স্বপ্নদীপ বলল, জানিস তো শ্রী, জীবন বড় অসহায়। মানুষ যা চায় তা হয়তো পায় না। ভালোবাসার মানুষকে ভালোবাসলেও হয়তো তার মনের মতো হওয়া যায় না। ভালোবাসাটা না একতরফা হয় না রে। একতরফা ভালোবাসলে ভালোবাসার মানুষের থেকে শুধু সিম্প্যাথি পাওয়া যায়, তার মনে জায়গা করা যায় না। তবুও পিছু টান পিছু টান, ধূসর স্মৃতিরা মনের ক্যানভাসে ঝাপসা হয়ে যায়। এপিটাফে লেখা অক্ষরেরা নিরুদ্দেশ থেকে যায় কবিতারা। স্বপ্নদীপের কথাগুলো অবাক হয়ে শুনছিল শ্রীপর্ণা। কেমন যেন কঠিন কঠিন কথা বলছে ও। এই
তোমার কি হয়েছে বলো তো? এত কঠিন কঠিন কথা কিন্তু তোমাকে মানায় না। আরে বাবা, আমি না হয় একটু ইন্ট্রোভার্ট, সেটা তো তুমি প্রথম থেকেই জানো। বলো, তাহলে আজ আবার হঠাৎ এরকম চুপ হয়ে গেলে কেন? আর এত কবি কবি ভাব হঠাৎ জেগে উঠলো কেন? কিছুক্ষণ থেমে গিয়ে স্বপ্নদীপ বলল, না শ্রী, সেটা নয়। আসলে 3 বছর পর বুঝতে পারলাম যে আমাদের সম্পর্কটা তোমার কাছে শুধুই বন্ধুত্ব, কিন্তু আমার কাছে শুধু সেটা না, আমার কাছে সেটা একটা ভবিষ্যৎ। ক্যারিয়ার, পরিবার সবকিছু সামলেও তোমার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখি আমি। কিন্তু কেন জানি না তোমার মুখে বিয়ের কথা ভালো লাগছে না। সব কথা বাদ দাও এখন। এক কাজ করি, বেশ কিছুদিন আলাদা থাকি, তাহলে যদি দুজন দুজনের অস্তিত্ব অনুভব করতে পারি, দেখাই যাক না তাতে ভালোবাসার সম্পর্ক থাকে কিনা। না হলে থেকে যাব বন্ধু হয়ে আজীবন। এই বলে বাইকের স্টার্ট দিল স্বপ্নদীপ। অন্যদিন স্টেশনের কাছে বাইক স্ট্যান্ড করে শ্রীপর্ণাকে টেনে তুলে তারপর বাড়ি যায়, কিন্তু আজ আর সেসব কিছুই করল না। শ্রীপর্ণা চুপ করে দাঁড়িয়ে দেখল বাইক চালিয়ে চলে যাচ্ছে দীপ। কেমন যেন হারিয়ে যাচ্ছে শেষ আশ্রয়টুকু। যত দূর চোখ যায় শ্রীপর্ণা তাকিয়ে রইল। একবার যদি। আজ আর তেমন কিছুই হলো না। ট্রেনে উঠল, চলে গেল যে যার গন্তব্যে। শ্রীপর্ণা বাড়ি ফিরতেই কৃষ্ণা মাসি বলল, এই যে এলেন আমার মহারানী। বলি, সারাদিন কলেজ করে ঘুরে বেরিয়ে এখন এলি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, দুটো ভাত খা। সারাদিন তো বাইরে বাইরে ঘুরে ঘুরে চারটি হাবিজাবি খাস। ছোট থেকে কৃষ্ণা মাসির কাছে মানুষ হয়েছে শ্রীপর্ণা। ও যখন ছোট ছিল, 5 বছর বয়স, তখন কৃষ্ণা মাসি ওদের বাড়িতে কাজে এসেছিল। ওর বাবা বলেছিল সেই থেকে শ্রীপর্ণার সব দায়িত্ব কৃষ্ণা মাসির। কৃষ্ণা মাসি ওদের বাড়িতেই থাকে, সেই থেকে আর ওকে নিজের মেয়ের মতো ভালোবেসে আগলে রাখে। কিন্তু তবুও যেন মায়ের অভাব অনুভব করে শ্রীপর্ণা। শ্রীপর্ণার বাবা বিখ্যাত নিউরোলজিস্ট সুশান্ত বসু, আর মা ছিলেন বিখ্যাত গাইনোকোলজিস্ট মোহনা বসু। যখন 5 বছর বয়স, তখন কানাডা থেকে ওর বাবা কলকাতা নিয়ে ওকে চলে আসে, কিন্তু মা আসেনি কলকাতায়। সে বর্তমানে কানাডায় প্র্যাকটিসিং ডক্টর। ওর বাবা মায়ের ডিভোর্স হয়ে যাওয়ার পর ডক্টর মোহনা বসু কানাডায় বড় বিজনেসম্যানের সঙ্গে নতুন করে ঘর বেঁধেছে। ছোটবেলায় ও অপেক্ষা করে থাকতো কখন মা আসবে, ঝড়ের রাতে জড়িয়ে ধরে ঘুম পাড়ানি গান শুনিয়ে দেবে, ঘুম পাড়িয়ে দেবে। ছোটবেলায় ও দেখেছে স্কুলে প্যারেন্ট টিচার্স মিটিং হলে সব বন্ধুদের মায়েরা আসতো। তারা ভালো রেজাল্ট করলে তাদের মায়েরা কত গর্ব করত। ওরও খুব ইচ্ছা হতো ওর মাও একবার আসুক এবং রেজাল্ট দেখে ওর কপালে চুম্বন করে আশীর্বাদ করুক। মায়ের আঁচলের গন্ধ তো সব স্বাদের থেকে আলাদা, কিন্তু এই সব কিছু থেকেই বঞ্চিত হয়েছে। মনে হয় মা শুধু মাই হয়। বাবা সারা দিন নিজের কাজে ব্যস্ত থেকে যখন রাতে নার্সিংহোম থেকে বাড়ি আসতো, তখন প্রায় শ্রীপর্ণা ঘুমিয়ে পড়ত। শুয়ে পড়ে এভাবেই চুপ করে থাকতে থাকতে শুকিয়ে গেছে চোখের জল। সমস্ত কষ্ট বুকের মাঝে চাপা দিয়ে রেখেছে। একটা ডিপ্রেশন জড়িয়ে রেখেছিল। ওর কোনো বন্ধু ছিল না। ও কারোর সঙ্গে মিশতে চাইতো না, কারণ ওর মনে হতো কারোর সঙ্গে মিশলে কেউ ওকে করুণা করুক। এটাও চায় না, তাই একাই থাকতো। কলেজে সিনিয়র স্বপ্নদীপ যখন ওর বন্ধু হলো, তখন তাই বাড়ির সম্পর্কে কোনো কথা বলেনিও। রাতে ব্যালকনিতে বসে শ্রীপর্ণার মনে পড়ে গেল 3 বছর আগের কলেজে সেই ফ্রেশার্সের কথা। ফার্স্ট ইয়ারে যখন সিনিয়ররা ফ্রেশার্স দিচ্ছে, তখন একটা ছেলে সবার মধ্যে হই হুল্লোড় করে যাচ্ছে, আর মাঝে মধ্যে আর চোখে তাকিয়ে আছে গোলাপি শাড়ি পরা, চুলে গোলাপ দেওয়া শ্রীপর্ণার দিকে। শ্রীপর্ণার বন্ধু মধুরিমা লক্ষ্য করে বলেছিল, জানিস শ্রীপর্ণা, তোকে বোধহয় ওই সিনিয়র দাদার খুব পছন্দ হয়েছে। দাদাটা ভালো আর বেশ হ্যান্ডসামও আছে। তুই বরং নিজেই ওকে প্রপোজ করে দে। তুই একেবারে কলেজে ঢুকেই দেখছি সব জেনে গেছিস মধুরিমা। আমি এত তাড়াতাড়ি নিজেকে ডিসক্লোজ করতে পারবো না। এমন সুযোগ কিন্তু বারবার আসে না, এই সুযোগ ছাড়তে নেই। সেদিন পার্টিতে সিনিয়র জুনিয়রদের একসঙ্গে ডান্স করতে হয়েছিল, তাই সেদিনই সিনিয়রদের কথায় স্বপ্নদীপের সঙ্গেই সালসা নেচেছিল শ্রীপর্ণা।
একটু বাধা বাধা লাগলেও কিন্তু খুব খোলামেলাভাবে পারফর্ম করেছিল। ঠিক তার দুদিন পরে কলেজ ক্যান্টিনে বসেছিল শ্রীপর্ণা, মধুরিমা, লিলি আর সৌম্য। হঠাৎ করে একটা চিরকুট ক্যান্টিনের বয় এসে দিয়ে গেল শ্রীপর্ণার হাতে। বলেছিল, এক্সকিউজ মি, আপনাকে এটা দিতে বলেছে একজন। শ্রীপর্ণা খুলে দেখলো ওই চিরকুটে লেখা, শ্রী, কলেজে প্রথম দেখাতেই তোমাকে আমার ভালো লেগে গেছে। তোমার কথা বলার ধরন, পার্সোনালিটি আমাকে মুগ্ধ করেছে। তুমি কি আমার শ্রাবণ মেঘের কাব্য হবে? ইতি, স্বপ্নদ্বীপ। তারপর শীতকালে কলেজ থেকে মধুপুর নিয়ে গিয়েছিল। সিনিয়র জুনিয়ররা যখন টিচারদের সঙ্গে রাত্রিবেলা পার্কে আড্ডা দিচ্ছে, ঠিক তখন সবার চোখ এড়িয়ে স্বপ্নদ্বীপ ইশারায় ডেকেছিল শ্রীপর্ণাকে। আলতো করে শ্রীপর্ণার হাত ধরে প্রপোজ করেছিল, আর লুকিয়ে একটা লাল গোলাপ আর সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা দোয়েল শাঙ্খ বইটা উপহার দিয়েছিল। সেদিন থেকে শ্রীপর্ণাও মুগ্ধ হয়েছিল স্বপ্নদ্বীপকে দেখে। ওর মনে হয়েছিল কেউ তো একজন ওর মনের মতো বন্ধু হোক, ওর সুখ দুঃখের সঙ্গী হোক। আর ওদের দুজনের মধ্যে যতই অমিল থাকুক, মিল ছিল কিন্তু গল্পের বইয়ের। স্বপ্নদ্বীপ অজান্তেই ওকে প্রথমে বই উপহার দিলেও পরে দুজনে বই পাড়ায় ঘুরে বেড়াতো আর নতুন বইয়ের গন্ধ মাখত। সেই সম্পর্কের শুরু। তারপর কেটে গেছে 3 বছর। সত্যি স্বপ্নদ্বীপ শ্রীপর্ণার সর্বক্ষণের সঙ্গী ছিল। প্রায় 2 সপ্তাহ হয়ে গেল কোনো মেসেজ নেই, কোনো ফোন নেই দুজনের। শ্রীপর্ণা কয়েকবার চেষ্টা করলেও স্বপ্নদ্বীপ সাড়া দেয়নি। আজ শ্রীপর্ণার জন্মদিন। কৃষ্ণামাসি পায়েস রান্না করলেও এই 3 বছর ধরে স্বপ্নদ্বীপ কলেজ স্ট্রিটে গিয়ে ওকে বই কিনে দেওয়া, সবার আগে উইশ করা থেকে শুরু করে সারাটা দিন ওর যা যা খেতে পছন্দ তাই সব কিছু ওকে খাওয়ানো, আর তার সঙ্গে সেই বই আর গোলাপ উপহার দেয়। কিন্তু আজ তো উপহার দূরের কথা, একটা ফোনও করেনি। না, আজ আর আমি চুপ করে বাড়িতে বসে থাকবো না। যদি আমি কোনো অন্যায় করেই থাকি, আমি নিজেই ওকে সরি বলবো। শ্রীপর্ণা রওনা হলো স্বপ্নদ্বীপের বাড়ির যে ঠিকানা জানা সেখানে পৌঁছতে। কিন্তু যে বাড়ির ঠিকানাও দিয়েছিল সেখানে তালা ঝুলছে। মনে মনে ভাবলো তাহলে আমাকে ছেড়ে দিয়ে বেশ বাড়ি দিয়েছে অন্য ঠিকানায়। ঠিকানা বদলেছে সেটা তাকে জানায়নি পর্যন্ত। ও যে তাকে এইভাবে ঠকাবে সে কোনোদিন ভাবেনি। ভালোবাসার মিথ্যে অভিনয় করে এসেছে, তাই তো তাকে ভুলে এইভাবে থাকতে পারছে। কই, সে তো তাকে ভুলতে পারেনি। হঠাৎ করেই সেই রাস্তায় একটা ছেলে সাইকেল চালিয়ে যাচ্ছিল। শ্রীপর্ণা ডেকে জিজ্ঞেস করলো, আচ্ছা, এখানে ওই যে ল্যাম্প পোস্টের আলো জ্বলছে, তার পেছনে যে সাদা বাড়িটায় তালা দেওয়া, সেটা কি স্বপ্নদ্বীপের বাড়ি? আপনি জানেন ও এখানে থাকে কিনা বা রিসেন্ট কোথাও শিফট করেছে কিনা? ও বাড়িতে তো কেউই নেই দেখছি। অত বড় বাড়ি, পুরো চুপচাপ। সে কি? আরে ওইটা স্বপ্নদ্বীপের বাড়ি কেন হতে যাবে? ওর বাড়ি হচ্ছে এখান থেকে বাঁ দিকে যে রাস্তাটা গেছে, সেই রাস্তা দিয়ে গেলে একটা অরফানেজ পড়বে, সেইখানেও মানুষ হয়েছে। আমি আগে বাড়িতে থাকতাম, কলকাতায় কলেজে ভর্তি হয়ে ওখানেই পিজি থাকি। স্বপ্নদ্বীপ আমার খুব ভালো বন্ধু, আর ও আমাকে বলেছে যে ছোটবেলায় নাকি এক অ্যাক্সিডেন্টে ওর বাবা মা দুজনেই মারা যায়। প্রথমে 5 বছর পর্যন্ত ও মানুষ হয়েছিল ওর মামির কাছে, কিন্তু ওকে রাখতে রাজি হয়নি ওর মামি। মামা কিছুটা ভালোবাসলেও মামি অনেক অত্যাচার করত, তাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে বর্ধমান থেকে এনে ওর মামা ওকে রেখে গিয়েছিল এই অনাথ আশ্রমে। তারপর উচ্চ মাধ্যমিক পাশ করে ও কলেজে ভর্তি হয়, আর এখানে আমাদের সাথে পিজি থাকে। অনেক কষ্ট করেছে গো জীবনে। এই গোটা দুনিয়ায় ও একেবারে একা, কেউ নেই ওর। আচ্ছা, আপনি ওর কে হন? ওকে চিনলেন কি করে? আমি ওর বন্ধু। নিজেকে বন্ধু বলে পরিচয় দিচ্ছ, অথচ এইটুকু জানো না। যাকে, আমার তারা আছে, আমি চললাম।
হাত পা ঠান্ডা হয়ে আসছে শুয়ে শ্রীপর্ণার। শ্রীপর্ণা এতগুলো বছর ধরে শুধু নিজেই কষ্ট পেয়েছে, তবু তো তার বাবা মা অনেক ভালো করে মানুষ করেছেন তাকে। কৃষ্ণামাসি তার সঙ্গে আছে, শুধু মাই তার ফোন ধরে না। অথচ এত বড় দুনিয়া, গোটা পৃথিবীতে ও একা, অথচ কত সুন্দর হাসি মুখে কঠিন পরিস্থিতিগুলো সামলে নেয়। শ্রীপর্ণা ওকে চিনতে ভুল করেছে, ওর তুলনা ও নিজে। অনুতপ্ত হচ্ছে শ্রীপর্ণার মন। যদি একবার দেখা হতো ওর সঙ্গে, তাহলে সত্যি নিজের করে জড়িয়ে নিত। হঠাৎ করে শ্রীপর্ণার ফোনে একটা কল ঢুকল। ফোনটা ছিল ওদের বন্ধু সৌম্য। ফোনটা রিসিভ করতে উত্তেজিত গলায় সৌম্য বলল, জানিস শ্রীপর্ণা, স্বপ্নদীপ আজকে রাত 8টার ফ্লাইটে চলে যাচ্ছে আমেরিকায়। আমি একটু আগেই খবরটা পেলাম। প্রথমে ভেবেছিলাম তুই জানিস, কিন্তু মধুরিমা বলল তোর সাথে নাকি অনেক দিন স্বপ্নদীপের কোনো কথা হয়নি। কেন চলে যাচ্ছে কিছু জানিস? এর আগে তো স্বপ্নদীপ বলতো কলকাতা ছেড়ে যাবে না, কলকাতার প্রাণীর শহর, যা কাজ করার এখান থেকেই করবে। তাহলে আজ কি হলো? দেখ, যদি তুই ওর সাথে দেখা করতে চাস, অবশ্যই কলকাতা এয়ারপোর্টে চলে আয়। সবকিছু শুনে অবাক হচ্ছে শ্রীপর্ণা। কেন স্বপ্নদীপ আমেরিকা চলে যাবে? তাহলে কি আমি ওকে এত বড় দুঃখ দিলাম দেখেও চলে যাচ্ছে? কেন বুঝিনি আমি ওর মন? আমাকে যে করেই হোক আটকাতে হবে। ফোনটা রেখেই তাড়াহুড়ো করে একটা ওলা বুক করে শ্রীপর্ণা এয়ারপোর্টের পথে রওনা হলো। ওলা যেই চিনার পার্কের কাছে গেছে, ট্রাফিক জ্যামে আটকে পড়েছে আধ ঘন্টা। টেনশনে সারা শরীর দিয়ে ঘাম ঝরছে শ্রীপর্ণা। কতগুলো দিন হয়ে গেল স্বপ্নদীপের সঙ্গে ফোনে কথা নেই, কোনো মেসেজ নেই। এরপরে হয়তো আমেরিকা চলে গেলে ফোনের নাম্বারটাও চেঞ্জ করে নেবে। আর কি কোনো দিন দেখা হবে না ওর সঙ্গে? ওকে কি একবারও আর বলতে পারবে না সরি? তার ভুল হয়েছে। এদিকে ফোনের চার্জ শেষ হয়ে গিয়ে সৌম্য, মধুরিমা কাউকে ফোন করতে পারছে না শ্রীপর্ণা। যদি একবার ফোনে পেত তাহলে হয়তো বলতো ওরা যেন এয়ারপোর্ট গিয়ে স্বপ্নদীপকে আটকায়। শ্রীপর্ণা জানে স্বপ্নদীপের মতো ব্রিলিয়ান্ট ছেলে দেশে বিদেশে আইটি সেক্টরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে অনেক নাম করতে পারে। কিন্তু পিকনিকে গিয়ে স্বপ্নদীপ ওকে প্রপোজ করেছিল, তখন কথা দিয়েছিল কোনো দিনও ওকে ছেড়ে এই শহর থেকে চলে যাবে না। কোনোদিন তিলোত্তমা ছাড়তে হয় তাহলে শ্রীপর্ণাকে নিয়ে যাবে। কোনোভাবে 8টা বাজার 15 মিনিট আগে শ্রীপর্ণা পৌঁছল কলকাতা এয়ারপোর্টে। গাড়ি থেকে নেমে দিশেহারা হয়ে এক ছুটে এয়ারপোর্টের ভিতরে গেল। কোন ফ্লাইট ধরবে জানে না শ্রীপর্ণা। কোনোভাবে গার্ডদের জিজ্ঞেস করে জানতে পারল 7 নম্বর টার্মিনালে ছাত্রীদের বোর্ডিং পাস দেওয়া হচ্ছে। 7 নম্বর টার্মিনালের কাছে যেতেই শ্রীপর্ণা দেখতে পেল একটা লম্বা হ্যান্ডসাম ছেলে, সেই অলিভ কালারের শার্ট পরে বোর্ডিং পাস নিতে যাচ্ছে। দৌড়ে গিয়ে দীপ বলে জড়িয়ে ধরল শ্রীপর্ণা। ওর বুকে মাথা রেখে জাপটে ধরে কেঁদে চলেছে শ্রীপর্ণা। আমাকে ক্ষমা করে দাও দীপ, আমি তোমাকে ভুল বুঝেছি। আমি ভেবেছিলাম হয়তো হয়তো শুধুই প্রেমিক প্রেমিকা হিসাবে তুমি আমাকে বিয়ে করতে চাও। আমি কখনো জানতে চাইনি তোমার দুঃখের কথা। কেন আমাকে কোনোদিন বলনি পৃথিবীতে তুমি একা? কেন নিজের কষ্টের কথা একবারও শেয়ার করনি আমার সাথে? তাহলে কিসের ভালোবাসার মানুষ? যদি দুঃখের কথা নাই জানতে পারি, তুমি আমেরিকা যাবে না, কিছুতেই আমি তোমাকে যেতে দেবো না। আমায় ছেড়ে দাও শ্রী। আমি এবার সাইবার সিকিউরিটি নিয়ে আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করবো আমেরিকায়। নতুন কোম্পানি আমাকে অ্যাডাপ্ট করেছে। আমেরিকায় কাজ করলে আমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর তোমাকেও কেউ বিরক্ত করবে না, পাগলামো করবে না, বারবার বিয়ে, সংসার ইত্যাদি নিয়ে তোমার মাথাও খাবে না। না না, কিছুতেই আমি তোমাকে যেতে দেব না। তুমি আমায় কথা দিয়েছিলে কোনোদিনও তুমি আমাকে ছেড়ে যাবে না। এখন আমার পড়া শেষ হতে আর আর মাত্র 2 বছর বাকি আছে। যদি যেতে হয়, পড়া শেষ করে সব কাজ মিটিয়ে আমরা একসঙ্গে সেটেল হব আমেরিকায়। আর তার আগে তুমি কিছুতেই আমায় ছেড়ে যাবে না, আমার দিব্যি রইল। তুই যখন আমার কথায় কথায় বিরক্ত হতিস,
আমি তবুও তোকে জাপটে ধরে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু শেষ দিন হাত জোর করে কাঁদতে কাঁদতে শ্রীপর্ণা বলে, শেষবারের মতো কি ক্ষমা করে দেওয়া যায় না? একবার কি? শ্রী, আমার সাধ্য নেই তোমাকে ফেরানোর। এই বলে দীপ বুকের কাছে টেনে নিল শ্রীপর্ণাকে। শ্রীপর্ণার কপালে আলতো ঠোঁট ছুঁয়ে আদর করলো দীপ। কোথাও যাব না তোকে ছেড়ে। দুজনে এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়িতে চাপল। তখন বেশ রাত হয়েছে। রাস্তার দুধারে জ্বলছে নিয়ন বাতির আলো। ব্যস্ত কোলাহল মুখর তিলোত্তমার বুকে গাড়ি চলছে। দুজনে দুজনকে জাপটে ধরে বসে আছে। দীপ আলতো করে ঠোঁটের উষ্ণতায় স্পর্শ করল স্ত্রীকে। চুম্বনের ছোঁয়ায় শিহরণ জেগে উঠেছে স্ত্রীর সারা শরীর জুড়ে। পূর্ণিমার রাতে চাঁদের আলো এসে পড়েছে আকাশে তারার সমারোহ। রূপলি যোছনার আভাসে জেগে উঠেছে প্রকৃতির যৌবন, আর প্রেম সায়রে ভেসেছে দুজনে। মনের গহীনে কথার ভেলা আর মান অভিমানের বেলা শেষে মিলনের জয়গান বেজে উঠেছে। এই শহর সাক্ষী হয়ে আছে ওদের প্রেম, ভালোবাসা, খুনসুটি, আবদারের প্রতিটা মুহূর্ত।